আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব অর্থনৈতিক চাপে দিশেহারা ইরান। এরপর আরও জানিয়ে দিব মোসাদের ২০ দাঁত উপড়ে ফেলল তেহরান। ৩০ বছর মোসাদের হয়ে কাজ করে ধরা পড়ল। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের ১৬টি সামরিক ঘাঁটিকে ধ্বংস করল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। দ্রব্যমূল্যের দ্রুত ঊর্ধ্বগতি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে ইরানের অর্থনৈতিক সংকট ক্রমেই গভীর হচ্ছে, যার প্রভাব গিয়ে পড়ছে জনজীবনে। চাকরি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন লাখো মানুষ। খাদ্য, ওষুধ থেকে শুরু করে গাড়ি, বৈদ্যুতিক যন্ত্রপাতি বা পেট্রোকেমিক্যাল পণ্য, প্রায় সবকিছুর দামই গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে অনেকটাই বেড়েছে। স্থানীয় দুর্বল ব্যবস্থাপনা, অবকাঠামোর ওপর হামলা, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, নৌ অবরোধ এবং রাজধানী তেহরানে সরকারের আরোপিত প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধের ঘটনা, যা এরই মধ্যে ৬৪ দিনে গড়িয়েছে, সেসব মিলিয়ে ৯ কোটিরও বেশি মানুষের এই দেশের অর্থনীতি বর্তমানে কঠিন সময় পার করছে। ইরানের জাতীয় মুদ্রা রিয়াল খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে ১৮,৪০,০০০-এ দাঁড়িয়েছে। বাজারে অস্থিরতার কারণে মুদ্রা লেনদেনও কমে গেছে। অন্যান্য বাজারেও একই চিত্র। সরবরাহ কমে যাওয়ায় কিছু বিক্রেতা অস্বাভাবিকভাবে পণ্যের দাম বাড়াচ্ছেন, যা গত এক দশকের উচ্চ মূল্যস্ফীতিতেও খুব কমই দেখা গেছে। এমন একটি উদাহরণ আইফোন 17 প্রো ম্যাক্স। অ্যাপেলের এই মডেলের মুঠোফোনটি ২৫৬ জিবি সংস্করণটি যেখানে যুক্তরাষ্ট্রে $১২০০ বিক্রি হচ্ছে, সেটি তেহরানের কিছু দোকানে বিক্রি হচ্ছে প্রায় $২,৭৫০। এদিকে অন্যান্য পণ্যের মতোই আমদানিকৃত গাড়ির দাম অনেক ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের মতো পার্শ্ববর্তী বাজারের তুলনায় ৫ গুণ পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। বর্তমানে ইরানে মাসিক ন্যূনতম মজুরি ১৭ কোটি রিয়ালেরও কম, যা প্রায় $৯২। যদিও পারস্য বর্ষপঞ্জি অনুযায়ী ২১ মার্চ শুরু হওয়া নতুন বছরে সরকার এটি প্রায় ৬০% বাড়িয়েছে। এছাড়া সরকার প্রতি ব্যক্তিকে মাসে প্রায় $১০ কম মূল্যের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ভর্তুকি দিচ্ছে। পবিত্র ইরানি মাটির সাথে বেইমানি আর মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির চূড়ান্ত মাশুল দিতে হলো দুই গাদ্দারকে। পশ্চিম আজারবাইজান প্রদেশের আকাশে যখন শনিবারের সূর্য উঠল, তখন দুই ইসরায়েলি চরের জীবনের সূর্য চিরতরে অস্তমিত হলো। ইয়াকুব কারিমপুর আর নাসের বেকরজাদে ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে যারা দেশের গোপন তথ্য তুলে দিয়েছিল শত্রুর হাতে, তাদের শেষ ঠিকানা হলো ফাঁসিকাষ্ঠের দড়ি। তেহরানের এই বজ্র হুঙ্কার এখন কাঁপিয়ে দিচ্ছে তেল আবিবের গোয়েন্দা সদর দফতরকে। তদন্তের নথিতে উঠে এসেছে রোমহর্ষক সব তথ্য। গত বছরের জুলাইয়ে যখন আমেরিকা ও ইসরায়েল ইরানের ওপর আগ্রাসন চালাচ্ছিল, তখন ইয়াকুব কারিমপুর মোসাদ হ্যান্ডলারের নির্দেশে নাশকতার জাল বিছিয়েছিল। সাউন্ড বোমা তৈরি করে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়ানো, আর সেই ভিডিও ইসরায়েলি মদতপুষ্ট চ্যানেলে পাঠিয়ে ইরানকে অস্থিতিশীল দেখানো নোংরা খেলায় মেতেছিল সে। অন্যদিকে নাসের বেকরজাদে নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের মতো স্পর্শকাতর স্থাপনার ছবি পাচার করে খোদ দেশের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছিল। ইসলামিক বিপ্লব আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তারা স্বীকার করেছে তাদের সব অপরাধ। ধর্মতত্ত্ববিদ, সরকারি কর্মকর্তা এবং সামরিক ঘাটির তথ্য পাচারের দায়ে তাদের উপর নেমে এসেছে মুহারেবি বা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের অভিযোগ। বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই সাফ জানিয়ে দিয়েছেন, দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না।
যুক্তরাষ্ট্র কি ইরানের কাছে সত্যিই তার শক্তি হারাচ্ছে? ৪০ দিনে ১৬টি মার্কিন সামরিক স্থাপনা কি সত্যিই ধ্বংস হয়ে গেছে? ইরান কি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে, নাকি এখানে অন্য কোনো হিসাব লুকানো আছে? কেন মার্কিন রাডার সিস্টেমই ইরানের প্রধান টার্গেট ছিল? আর মধ্যপ্রাচ্যের ৮টি দেশে একসঙ্গে এত বড় ক্ষয়ক্ষতি, এটা কি কাকতালীয়, নাকি নতুন যুদ্ধের নতুন কৌশলের ইঙ্গিত? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনার প্রভাব কতদূর যাবে? হ্যাঁ, এরকম নানান প্রশ্ন এখন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে, যদিও এর উত্তর নিয়ে তৈরি হয়েছে নানান ধোঁয়াশা। মাত্র ৪০ দিন, আর এই স্বল্প সময়েই মধ্যপ্রাচ্যের আকাশে যেন নেমে এসেছিল এক অদৃশ্য ঝড়। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে খবর আসছে, ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলায় নাকি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৬টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস বা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাডার কমিউনিকেশন সিস্টেম, এমনকি যুদ্ধ বিমান কিছুই নাকি রক্ষা পায়নি। তবে এ থেকে বোঝা যাচ্ছে এটা শুধু হামলা নয়, এটা যেন ছিল নিখুঁতভাবে পরিকল্পিত এক সিস্টেম শাটডাউন। এমন টার্গেট বেছে নেওয়া হয়েছে যেগুলো শুধু দাবি নয়, বরং প্রতিস্থাপন করাও কঠিন। ফলে প্রশ্ন উঠছে, এটা কি শুধু সামরিক আঘাত, নাকি যুক্তরাষ্ট্রকে ইরানের কৌশলগত বার্তা? সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদন অনুযায়ী হামলাগুলোর মূল লক্ষ্য ছিল উন্নত রাডার সিস্টেম। সামরিক বিশ্লেষকদের মতে, রাডারই কোনো অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ও কান। এগুলো অকেজো করে দিলে পুরো প্রতিরক্ষা কাঠামোই দুর্বল হয়ে পড়ে। তাই এই টার্গেট নির্বাচনকে অনেকেই অত্যন্ত হিসেবেই পদক্ষেপ হিসেবে দেখছেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর বেশিরভাগই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ছিল। অর্থাৎ এই হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং একটি বৃহত্তর আঞ্চলিক উপস্থিতিকে চ্যালেঞ্জ করেছে। অর্থনৈতিক দিক থেকেও এর প্রভাব বিশাল। উদাহরণ হিসেবে বলা হয়েছে, শুধু বাহরাইনের একটি নৌঘাটির ক্ষয়ক্ষতির মেরামতে প্রায় $20 কোটি লাগতে পারে। আর যখন বলা হচ্ছে এটা কেবল একটি ঘাঁটির হিসেব, তখন মোট ব্যয়ের পরিমাণ কত হতে পারে তা সহজেই অনুমান করা যায়। এ ধরনের হামলা আধুনিক যুদ্ধের নতুন ট্রেন্ডকে সামনে আনে, যেখানে সরাসরি যুদ্ধের চেয়েও প্রযুক্তি নির্ভর লক্ষ্যবস্তু ধ্বংস করা বেশি কার্যকর। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নির্দিষ্ট গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করে প্রতিপক্ষকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দেওয়াই এটাই এখন নতুন বাস্তবতা। সব মিলিয়ে ঘটনাটা শুধু একটি সামরিক সংঘর্ষের গল্প নয়, এটা শক্তির ভারসাম্য, প্রযুক্তির আধিপত্য এবং ভবিষ্যৎ যুদ্ধের রূপ নিয়ে বড় এক ইঙ্গিত। এখন দেখার বিষয়, এটা কি কেবল শুরু, নাকি বড় কিছুর পূর্বাভাস?